কিন্নর কৈলাস ও স্পিতি ভ্যালি ভ্রমণ সিরিজের গত এপিসোডে আমি আপনাদের নিয়ে গিয়েছিলাম হিন্দুস্তান কি আখরি ভিলেজ ছিটকুলে, এবং সাংলা থেকে ছিটকুল যাবার পথে আমি দেখিয়েছিলাম রাকছাম ও বাসপা রিভার। এরপর ছিটকুল পৌঁছে আমি আপনাদের দেখিয়েছিলাম হিন্দুস্তান কি আখরি ধাবা এবং হিন্দুস্তান কি আখরি পোস্ট অফিস, এর সাথে বাসপা রিভার ক্যাম্প ও ছিটকুলের অসাধারণ সৌন্দর্য। আজ আমি এই ভিডিওতে আপনাদের নিয়ে যাব ছিটকুল থেকে কল্পায় আপনাদের দেখাবো সম্পূর্ণ কিন্নর কৈলাস রেঞ্জ, সুইসাইড পয়েন্ট, রোগী ভিলেজ এবং সেই ভিলেজে অবস্থিত নারায়ণা মন্দির ও একটি মনাস্ট্রি। কিভাবে কল্পা পৌঁছবেন এবং কল্পা পৌঁছে কোথায় বা থাকবেন, এই সমস্ত রকম তথ্য। তাই কথা না বাড়িয়ে চলুন বেরিয়ে পড়া যাক কল্পার উদ্দেশ্যে। ছিটকুল দেখা শেষ করে আমরা এগিয়ে চললাম কল্পার উদ্দেশ্যে। এই ছিটকুল থেকে কল্পার দূরত্ব 60 কিলোমিটার। তবে ছিটকুল থেকে ফেরার পথে সাংলায় আমরা অবশ্য আমাদের লাঞ্চ সেরে নিয়েছি, তাই এখন আমাদের লক্ষ্য সোজা কল্পা। পথে অবশ্য পড়বে রেকংপিও। এই রেকংপিও হলো কিন্নরের একটি সদর শহর। এখানে মোটামুটি আপনার প্রয়োজনীয় জিনিসপত্রের সব কিছুই আপনি পেয়ে যাবেন। একটি গুরুত্বপূর্ণ তথ্য আপনাদের দিয়ে রাখি, ভিডিওটি দেখে কতটুকু বুঝতে পারবেন জানি না, তবে এ পথে ভ্রমণ করতে এলে সাথে বেশ কিছুটা শুকনো খাবার রাখুন, কারণ একটি বন্দর এরিয়া থেকে অপর একটি বন্দর এরিয়ার মাঝখানে কিন্তু অনেকটা দূরত্ব আপনাকে অতিক্রম করতে হবে। এই মাঝখানে আপনি চাইলেও কোনো খাবারের দোকান কিন্তু হাতের কাছে পাবেন না। সেক্ষেত্রে আপনি হয়তো কঠিন সমস্যায় পড়ে যাবেন। কিন্নর প্রবেশের পর থেকেই কিন্তু পাহাড়ের প্রকৃতিতে ধীরে ধীরে পরিবর্তন লক্ষ্য করা যাচ্ছে। গাঢ় সবজে পাহাড় ছেড়ে আমরা ক্রমশ সবজে হলুদ অথবা সবজে খয়েরি পাহাড়কে পাশে নিয়ে এগিয়ে চলেছি। তবে পাহাড় যেরকমই হোক না কেন, পথের সৌন্দর্য কিন্তু অসাধারণ, এবং এই সৌন্দর্য এতটাই অসাধারণ যে ঘন্টার পর ঘন্টা জার্নি করার পরেও আপনার কোনো ক্লান্তি বোধ হবে না। যাবার পথে পোয়ারিতে পেট্রোল পাম্প দেখে আমাদের ড্রাইভার বাবলু ভাই গাড়ি থামিয়ে গাড়িটি ফুল ট্যাঙ্ক করে নিলেন। এখানে একটা তথ্য দিয়ে রাখি, যারা কল্পা থেকে স্পিতি যাবেন তারা কিন্তু অবশ্যই এই পোয়ারি অথবা রেকংপিওতে গাড়ি ফুল ট্যাঙ্ক করে নেবেন, কারণ এরপর কাজা না পৌঁছানো পর্যন্ত আপনি আর কোনো পেট্রোল পাম্প পাবেন না। অর্থাৎ এই পোয়ারি অথবা রেকংপিওর পরে পরবর্তী পেট্রোল পাম্প আপনি পাবেন একেবারে কাজা গিয়ে। তাই আমরাও যেহেতু স্পিতি ভ্রমণ করতে যাব, সেই জন্য আমাদের ড্রাইভার বাবলু ভাই এখানে তার গাড়িটিকে ফুল ট্যাঙ্ক করে নিলেন। এখানে আরেকটি কথা জানিয়ে রাখা ভালো, এ পথে এসে যাদের ব্যাংক অথবা এটিএম এর দরকার তারা অবশ্যই রেকংপিও থেকে তাদের প্রয়োজনীয় টাকা তুলে নেবেন, কারণ এরপর কাজা না পৌঁছানো পর্যন্ত আর কোথাও আপনি এই ব্যাংক অথবা এটিএম পাবেন না।
পৌঁছে গেলাম পোয়ারি মোড়ে। এখান থেকে দুটো রাস্তা ভাগ হয়ে গিয়েছে। এখানে আমরা NH5 ছেড়ে বাদিকে রেকংপিওর রাস্তা ধরবো, আর সোজা রাস্তাটি অর্থাৎ NH5 চলে গিয়েছে নাকোটাবো ও কাজার দিকে। দেখুন কি অসাধারণ সৌন্দর্য এ পথের। এই সৌন্দর্য নিয়ে যত কথাই বলি না কেন তা অনেক কম বলা হয়ে থাকে। কল্পা পৌঁছানোর আগেই একটু একটু করে আমাদের সামনে ধরা দিতে থাকলো কিন্নর কৈলাস রেঞ্জ। কল্পার বিখ্যাত আকর্ষণ এই কিন্নর কৈলাস। কল্পা থেকে কিন্নর কৈলাসের অসাধারণ সৌন্দর্য উপভোগ করবার জন্যই প্রতি বছর হাজার হাজার পর্যটক এই কল্পায় এসে ভিড় জমান। এইমাত্র আমাদের ড্রাইভার বাবলু ভাই একটি ভালো খবর দিলেন, সেটা হলো কুঞ্জুম পাস নাকি এখনো খোলা রয়েছে এবং আবহাওয়ার বিরাট কোনো পরিবর্তন না ঘটলে আগামী 2-3 দিনের মধ্যে কুঞ্জুম পাস বন্ধ হওয়ার সম্ভাবনা একেবারেই নেই। এই খবর শোনা মাত্রই আমাদের মনে বেশ কিছুটা আনন্দের সৃষ্টি হলো, কারণ সেক্ষেত্রে আমরা কাজা ভ্রমণ শেষ করে মানালি চলে যেতে পারবো। আর কোনো কারণে যদি কুঞ্জুম পাস বন্ধ হয়ে যায় তাহলে আমাদের কাজা ভ্রমণ করে আবার এই পথেই ফিরে আসতে হবে। চলে এলাম রেকংপিও। কিন্নরের সদর শহর এই রেকংপিও। বেশ বড় শহর এটি, প্রায় সমস্ত রকমের জিনিসপত্রেরই দোকান এখানে রয়েছে। তাই যারা স্পিতি ভ্রমণ করতে যাবেন তারা তাদের প্রয়োজনীয় যে কোনো জিনিসপত্রই এখান থেকে সংগ্রহ করে নেবেন, কারণ রেকংপিও পেরিয়ে যাওয়ার পরে আপনার যে কোনো প্রয়োজনীয় জিনিস পাওয়ার ক্ষেত্রে আপনি অসুবিধায় পড়তে পারেন। রেকংপিও পৌঁছাবার পর এই বাদিকের রাস্তাটি ধরে চলে গেলেই আপনি পৌঁছে যাবেন কল্পা। গোধূলি আলোর মধ্য দিয়ে অসাধারণ পাহাড়ি প্রাকৃতিক সৌন্দর্য দেখতে দেখতে আমরা পৌঁছে গেলাম আমাদের জন্য আগে থেকে বুকিং করে রাখা হোটেল কল্পা শীতলে। আজ এবং কাল এই দুদিন আমরা এই হোটেলেই রাত্রিবাস করব। পরশু আমরা কল্পা ছেড়ে রওনা হয়ে যাব টাবোর পথে। গুড মর্নিং ভিউয়ার্স। আজ সকালে উঠে ব্রেকফাস্ট শেষ করে আমরা বেরিয়ে পড়েছি কল্পা সাইট সিন করবার উদ্দেশ্যে। এই কল্পা সাইট সিন হিসাবে আজ আমরা দেখব সুইসাইড পয়েন্ট, রোগী ভিলেজ এবং সেই রোগী ভিলেজে অবস্থিত নারায়ণ নাগিনী টেম্পল, হুবালানকার মনাস্ট্রি এবং তার সাথে দেখব কল্পার বিখ্যাত আপেল বাগান। এই সব কিছু দেখে আমরা ফিরে আসব হোটেলে। হোটেলে ফিরে বাকি দিনটা
আজ আমরা রেস্ট ডে হিসেবে কাটাবো। দেখুন, সুইসাইড পয়েন্টে পৌঁছানোর জন্য এই রাস্তাটি কিন্তু ভীষণ সুন্দর। রাস্তার দুপাশে রয়েছে আপেল গাছের সারি। যদিও আপেলের প্লাকিং হয়ে যাওয়ার ফলে গাছে আপেল দেখা যাচ্ছে না বটে, তবে আপেলের ভরা মরশুমে এলে কিন্তু এই রাস্তাটির সৌন্দর্য আরও বৃদ্ধি পাবে বলেই আমার ধারণা। অসাধারণ সুন্দর পাহাড়ি প্রাকৃতিক পরিবেশের মধ্য দিয়ে আমরা এগিয়ে চলেছি। ছবির মতো সুন্দর এখানকার প্রাকৃতিক পরিবেশ। ইচ্ছে করলে এই ছবি আপনি বাঁধিয়ে রাখতে পারেন। কলবা বেড়াতে এসে থাকবার জন্য কয়েকটি হোটেলের নাম এবং ফোন নাম্বার আমি ডেসক্রিপশন বক্সে দিয়ে দিলাম। পৌঁছে গেলাম সুইসাইড পয়েন্টে। কলপা থেকে রোগী ভিলেজ যাবার পথে পড়ে এই সুইসাইড পয়েন্ট। কলপা থেকে এই সুইসাইড পয়েন্টের দূরত্ব 3 কিলোমিটার। এখানে পাহাড়ের ঢাল এতটাই গভীরে চলে গেছে যে মানুষ একে সুইসাইড পয়েন্ট নাম দিয়েছেন। প্রায় 2000 ফিট গভীরতা এখানে তৈরি হয়েছে। যদিও সমুদ্রপৃষ্ঠ থেকে এই সুইসাইড পয়েন্টের উচ্চতা 2960 মিটার, অর্থাৎ প্রায় 9700 ফিট। এই মুহূর্তে আমি দাঁড়িয়ে রয়েছি কালপার বিখ্যাত সুইসাইড পয়েন্টে। আমি আপনাদের দেখানোর চেষ্টা করছি এই সুইসাইড পয়েন্টের দৃশ্য। দেখুন, এই স্থান থেকে পরিষ্কারভাবে সুইসাইড পয়েন্ট তার অবস্থানটি আপনারা দেখতে পাবেন। সামনে দেখা যাচ্ছে রেলিং দেওয়া যে জায়গাটি, ওই জায়গাটি সুইসাইড পয়েন্ট নামে পরিচিত। এবং ওখান থেকে দেখুন পাহাড়ের যে খাড়া অংশটি এবং তার অতল গভীর খাদ, অর্থাৎ ওইখান থেকে কোনো কিছু যদি পড়ে যায় বা কেউ যদি পড়ে যায় তাকে খুঁজে পাওয়া মুশকিল। সেই কারণেই এই পয়েন্টটার নাম দেওয়া হয়েছে সুইসাইড পয়েন্ট। সুইসাইড পয়েন্ট দেখা শেষ করে আমরা গাড়িতে করে এসে পৌঁছালাম রোগী ভিলেজে। কলপা থেকে এই ভিলেজের দূরত্ব 8 কিলোমিটার। এখানে এসে আমরা গাড়ি থেকে নেমে পড়লাম এবং গ্রামটি ঘুরে দেখার জন্য হাঁটতে লাগলাম। হাঁটতে হাঁটতে আমরা চলে এলাম নারায়ণ নাগিনী মন্দিরের সামনে। এই মন্দিরে প্রবেশ করতে হলে সিঁড়ি দিয়ে আপনাকে বেশ কিছুটা নিচে নামতে হবে। আমরা মন্দিরে যাওয়ার জন্য সিঁড়ি দিয়ে নামা শুরু করলাম।
চলে এলাম মন্দিরের প্রবেশদ্বারে। এই প্রবেশদ্বারটি কাঠের অসাধারণ শিল্প নৈপুণ্যে তৈরি করা। এখানকার শিল্পকর্ম দেখলে সত্যি অবাক হতে হয়। কিন্নরের প্রায় সমস্ত মন্দিরেই এ ধরনের কাঠের শিল্পকর্ম আমরা দেখতে পাচ্ছি। কিন্নরের সমস্ত মন্দিরই এই কাঠ এবং পাথর দিয়ে তৈরি করা। মন্দিরের ডান দিকের আঙিনা থেকে কিন্নর কৈলাসের এক অপরূপ দৃশ্য আমরা দেখতে পেলাম। এই অপরূপ দৃশ্যই আমি ক্যামেরার মাধ্যমে আপনাদের দেখানোর চেষ্টা করছি। দেখুন, একদম আপেল বাগানের মধ্য দিয়ে আমরা এগিয়ে চলেছি। গাছে আপেলও ধরে আছে দেখা যাচ্ছে। দু ধরনের আপেল এখানে হয়ে থাকে, একটি হলো রয়্যাল আপেল এবং অপরটি হলো গোল্ডেন আপেল। চলে এলাম কল্পায় অবস্থিত হুবালানকার মনাস্ট্রিতে। প্রাচীন এই মনাস্ট্রিটি প্রতিষ্ঠা করেন রিনচেন জাংপো। তার নাম অনুসারে অনেকে একে রিনচেন জাংপো মনাস্ট্রি বলেও অভিহিত করে থাকেন।
মনাস্ট্রি দেখা শেষ করেই হাঁটা পথে আমরা চলে এলাম তার পাশেই অবস্থিত আরেকটি নারায়ণা মন্দিরে। এই মন্দিরে প্রবেশ করতে হলে আপনাকে মাথায় টুপি অথবা রুমাল বাঁধতে হবে। যদি কোনোটি আপনার কাছে না থাকে তার জন্য এখানে টুপি রাখা আছে। এই টুপি মাথায় দিয়ে মন্দিরে প্রবেশ করবেন এবং মন্দির দর্শন হয়ে গেলে এখানে টুপি জমা করে বেরিয়ে আসতে হবে। এই নারায়ণা মন্দির দর্শনের মধ্য দিয়েই কিন্নর কৈলাস ও স্পিতি ভ্যালি ভ্রমণ সিরিজের 7ম পর্বের পরিসমাপ্তি ঘটল। পরবর্তী 8ম পর্বে আবার দেখা হচ্ছে আগামী রবিবার। ততক্ষণ সুস্থ থাকুন, ভালো থাকুন আর দেখতে থাকুন আমার চ্যানেল ট্রাভেল উইথ দিব্যেন্দু। ভিডিওটি ভালো লাগলে ভিডিওটিতে অবশ্যই একটি লাইক দিন। আর আপনি যদি আমার চ্যানেলের নতুন দর্শক হয়ে থাকেন তবে চ্যানেলটিকে অবশ্যই সাবস্ক্রাইব করুন, যাতে আমার পরবর্তী ভিডিওর নোটিফিকেশন সবার আগে পৌঁছে যায় আপনার মোবাইল স্ক্রিনে।